আসসালামু আলাইকুম। আজকে আমরা বায়োলজির ফার্স্ট ক্লাস নিয়ে একাডেমিক ফার্স্ট ক্লাস নিয়ে আলোচনা শুরু করব। এবং আজকের ক্লাসে আমরা বায়োলজির যে প্রথম অধ্যায়, যেটা নিয়ে আমাদের বিশাল আবেগ কাজ করে, সেটা হলো এই কোষ ও কোষের গঠন। এই পেজটা যে কতবার জীবনে পড়বা, মানে এটা চিন্তা ভাবনার বাইরে, কিন্তু এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ পেজগুলো আমাদের থেকে যায় অধরা। কিন্তু এই পেজগুলো আমাদের খুব বেশি পরিচিত থাকে, কারণ এই একই জিনিস দেখা যায় 5-6 বার পড়া হয়, কিন্তু পরের যে অধ্যায়গুলো আছে সেগুলো এত বেশি পড়া যায় না। তো আমরা আসলে গুরুত্ব বেশিতে পড়বো, যখন যেটা পড়বো সেটা কতটুকু গুরুত্বপূর্ণ ওইটার উপর ডিপেন্ড করে। এসএসসি তে যেমন ভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন A to Z সবকিছু পড়ছো, ইন্টারমিডিয়েটে অবশ্যই একবার তো সবকিছুই পড়বা, কিন্তু পরবর্তীতে যখন পড়তে জি। আসবা গুরুত্বপূর্ণ লাইনগুলোতে বেশি ফোকাস দিবা। কারণ তোমার আসলে একই জিনিস বারবার পড়তে হবে, এন্ড এখানে কিন্তু সিলেবাসটা অনেক, মানে মোটেও কম না। এক বোটানি বইয়ের মধ্যেই তোমার এখানে প্রায় 400-র উপরে পেজ আছে, জুলজির মধ্যে আরো 500 পেজ আছে। তো এই মিলাই বায়োলজিতে ধরো জি। 1000 পেজ শুধুমাত্র মেইন রাইটার। তুমি যদি এক্সট্রা রাইটার পড়ো তাহলে আরো 1000। তুমি যদি থার্ড রাইটার আরো পড়ো এক তাহলে হাজার আরো 1000। মানে বুঝতেছো, তোমার এখানে 3000 পৃষ্ঠা। তোমার হাতে টাইম কত? 3000 এটা হচ্ছে এক মাত্র। এক সাবজেক্টের জন্য। যদি তুমি 5 সাবজেক্ট হ্যাঁ, পড়ো তাহলে তোমার এখানে আছে 15,000 15,000 পেজ। হাজার পেজ। এখন তোমার হাতে টাইম কত? টাইম হচ্ছে তোমার এখানে 500, দেড় হ্যাঁ, বছর যদি ধরি আর কি। কারণ তোমার টেস্ট পরীক্ষার মধ্যে তোমার ফুল সিলেবাস শেষ করতে হবে। তাহলে পার ডে তোমার হ্যাঁ, কত পেজ পড়ে? 30 পেজ পড়ে। সেই হ্যাঁ। এটা কিন্তু বিশাল, এমন শুধুমাত্র 30 পেজ পড়া লাগতেছে। যদি তুমি একবার সবকিছু শেষ করো, যদি তুমি 5 বার সবকিছু শেষ করো, তাহলে চিন্তা করো, তাইলে পাশে মানে প্রতিদিন তোমাকে এখানে 150 পেজ পড়া লাগবে। 150 পেজ পড়া লাগতেছে। এটা বিশাল বিষয়। তো যতটুকু ইম্পর্টেন্ট প্রথমবার তো সবকিছুই পড়বা, তো পরের বার যখন আস্তে আস্তে ডে বাই ডে মানে আগে থাকবা, তখন হচ্ছে ইম্পর্টেন্ট বেসিসে যেটা দাগানো থাকবে সেটা দিয়ে আর আর জি। কি পড়াশোনা করতে হবে। ঠিক আছে। তো জি। আমরা আসলে জি ভাই। বায়োলজির প্ল্যানিংটা দেখি। বায়োলজিতে আমরা সেল ওকে। এন্ড সেলের যে মানে স্ট্রাকচার, কোষ ও কোষের গঠন, এটা নিয়ে আমাদের জি। হয়তো 4টার মতো ক্লাস হইতে পারে, বাড়তে পারে, সেটা মিনিমাম 4টা। সেল ডিভিশনের আচ্ছা। জন্য এখানে আমরা 2টা ক্লাস রাখবো, বাড়তে পারে, মিনিমাম বলতেছি। তারপর হচ্ছে সেল কেমিস্ট্রি। সেল কেমিস্ট্রিতে 3টা ক্লাস তো মিনিমাম রাখা উচিত। অণুজীব। আচ্ছা। অণুজীব আসলে অধ্যায়টারে 3টা ভাগে ভাগ করা আছে, so 3টা ক্লাস লাগা উচিত। তারপর আছে শৈবাল ছত্রাক। এটা একটা বড় অধ্যায়। শৈবাল ছত্রাক 3টা ভাগে এটা এমনিতেই ভাগ করা আছে, শৈবালের একটা পার্ট, ছত্রাকের একটা পার্ট, লাইকেনের একটা পার্ট, তো 3টা ক্লাসে হয়ে যাবে। তারপর আছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা। এটা খুবই একটা ছোট বাচ্চা অধ্যায়, পিচ্চি অধ্যায়। ধরো মানে কোষ ও কোষের গঠনের 10 ভাগের 1 ভাগ এই ব্রায়োফাইটা টেরিডোফাইটা। এটা ধরো এক ক্লাসে শেষ হয়ে যাবে। আচ্ছা। আমরা আমাদের ফার্স্ট ইয়ারের মধ্যে এতটুকুই কমপ্লিট করব বোটানি অংশটা। আচ্ছা। জুলজির মধ্যে আমাদের আছে প্রথমে প্রাণীর শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস অধ্যায়টা একটু ডিফিকাল্ট, সবার কাছে কঠিন লাগে। দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রথম 6 মাস, ইভেন এনডিসি তেও প্রথম 6 মাসে পড়ায় মাত্র 2টা অধ্যায় জুলজিতে। প্রাণীর আচ্ছা। শ্রেণীবিন্যাস এখানে হয়তো 3-4টা ক্লাস হতে পারে। তারপরে প্রাণীর পরিচিতি, এটা অধ্যায়টারই 3টা ভাগে ভাগ করা আছে, স্টিল মনে হয় 4টা ক্লাস বা আরো বেশিও লাগতে পারে। 4 বা মোট 5 লাগতে পারে আই আচ্ছা গেস। প্লাস। তারপরে আছে পরিপাক। পরিপাক মিনিমাম তো 3টা লাগবে। হুম। রক্ত অধ্যায় মিনিমাম 3টা লাগবে। শ্বসন অধ্যায়টা ছোট, মিনিমাম 2টা লাগবে। আর কিডনি অধ্যায়টা আরো ছোট, এটাও মিনিমাম 2টা ক্লাস লাগবে। তো এই আর কি আমাদের ফার্স্ট ইয়ারে আমরা এতটুকু কমপ্লিট করব। এই এদিকে আচ্ছা। 6টা অধ্যায়, এদিকে 6টা অধ্যায়। ঠিক আছে। ওকে, তো আমরা আচ্ছা। আমরা যখন কোনো কিছু পড়বো বায়োলজিতে, ফার্স্টে কি করবা? ক্লাসটা করবা। ক্লাস দেওয়ার পর আমি তো ক্লাসের মধ্যে কিছু জিনিস নোট করবো বইয়ের এখানে ওখানে। এখানে ধরো হুম। আমি যখন কিছু পড়াবো যে এটা, এই ব্যাখ্যাটা হচ্ছে এইটা, তো এরকম ভাবে যখন যে ব্যাখ্যাটা তুলবো করব, সেই ব্যাখ্যাটা ক্লাসের মধ্যে চেষ্টা করবো যে বইয়ের মধ্যে ওই অংশটা দাগাই নিতে। যদি না পারো তাহলে ক্লাসের আচ্ছা। শেষে যে পিডিএফটা দিব, পিডিএফ দেখে দাগাবা। ক্লাস নোটের ওকে। মানে ক্লাস নোট বলতে আমি এখানে তোমার বায়োলজিটা তো দাগানো অংশটুকুই বোঝাচ্ছি। দাগানো অথবা যেটা হচ্ছে এক্সট্রা 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 জিনিস, এটা লেখার পরে, বইয়ের মধ্যে অ্যাড করার পরে, তারপর হচ্ছে মেইন বইটা পড়বা। এরপরে যদি সুযোগ থাকে তাহলে মেডিটেক্সটা পড়ে নিবা। তাহলে তোমার একদম অ্যাডমিশনের জন্য পড়াশোনা কমপ্লিট হয়ে হয়ে যাচ্ছে।
এডিক্স পর্যন্ত পড়তে পারলে। এরপরে প্র্যাকটিস আচ্ছা করবা কই থেকে? মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে। এটা মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা উন্মেষের, কালেক্ট যদি না করতে হ্যাঁ পারো হ্যাঁ। তাহলে আমাকে জানাইও। আচ্ছা। ঠিক আছে, অধ্যায় শুরু করি। কোষ ও কোষের গঠন। তো আমরা এবার, ছোটবেলা থেকেই কোষ সম্পর্কে জেনে আসছি। কোষের ইংলিশ হচ্ছে সেল। এন্ড সর্বপ্রথম কোষ ওয়ার্ডটা সম্পর্কে ধারণা দিয়েছেন কে? রবার্ট হুক। আবার, বাট রবার্ট হুক কিন্তু নিজে এই কোষ দেখতে পারে নাই, জীবিত কোষ দেখতে পারে নাই। সে জাস্ট কোষ প্রাচীরটা দেখছে। এখানে লেখা আচ্ছা আছে অথবা নাই, যাই হোক, রবার্ট হুক শুধুমাত্র কোষ প্রাচীর দেখতে পাচ্ছেন, পুরা জীবিত কোষটাকে দেখতে পান নাই। তিনি আসলে এটাকে দেখতে অনেকটা যে সন্ন্যাসীরা থাকে, সন্ন্যাসীদের জন্য ছোট ছোট সেল বিশিষ্ট, ওই যে আমরা তাবু বলি না, তাবুর মতো অনেকগুলো ছোট ছোট সেল টাইপের দেখতে পাইছি। তো এইগুলাকে তিনি ওই যে তার দেখা লিটল বক্স বা সেল হিসাবে পরিচয় দিছে আর কি। সেল বলছে, সেল বা ব্যাখ্যা দিচ্ছে। প্রকোষ্ঠ। হম, নামটা দিছে। লেটিন শব্দ ছিল সেলুলা। এই লেটিন শব্দ সেলুলা থেকে সেল শব্দটার উৎপত্তি, যার অর্থ হলো ক্ষুদ্র প্রকোষ্ঠ বা আচ্ছা, কুঠুরি। And প্রকোষ্ঠ। তিনি সেটা সম্পর্কে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের মধ্যে প্রকাশ করেন। ওকে, তো এটা আমাদের কোষ নিয়ে আলোচনা ছিল রবার্ট হুকের। বাট সর্বপ্রথম জীবিত কোষ সম্পর্কে দেখতে পান কে? সর্বপ্রথম জীবিত কোষ দেখতে পান অ্যান্টনি ফন লিউয়েনহুক। জীবিত কোষ দেখতে পান। ঠিক আছে, ডান। এখন স্টিফেন লিয়ান হুক। হুম, অ্যান্টনি ফন লিউয়েনহুক। সবচেয়ে বড় কোষ কোনটা? উট পাখির ডিম। সবচেয়ে লম্বা কোষ কোনটা? মানুষের নিউরন, যার দৈর্ঘ্য হলো ওয়ান আচ্ছা। পয়েন্ট থ্রি সেভেন মিটার লম্বা। হ্যাঁ। এখানে দেখবা আর বহুত বিজ্ঞানীর নাম টাম আছে। এত কিছু আসলে পড়ার প্রয়োজন হয় না, যখন যেটা পড়বো তখন ইন্ডিভিজুয়ালি ওই টপিকের মধ্যে এটা নাম আছে। ডান। আচ্ছা। এরপরে দেখো, এখানে আমাদের বিভিন্ন বিজ্ঞানীর নাম আছে, চারটা বিজ্ঞানীর নাম আছে, এবং এটা আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয় যে ব্রাকেট, লুইস গিবসের মতবাদ কোনটা, হিকম্যানের মতবাদ কোনটা, নোভার্টিসের কোনটা। যদি প্রশ্ন একটু কঠিন করে তখন হয়তো এগুলার ইয়া দিবে, মানে প্রশ্ন কঠিন বলতে কি, ডেফিনেশনের মধ্যে ক মার্কের জন্য দিবে, যে জেন ব্রাকেট অনুসারে কোষের সংজ্ঞা লিখো, এই টাইপের। তো এখানে মনে রাখবা, কাইন্ড অফ মনে রাখার জন্য সহজ, যদি বি এম, বি ফর ব্রাকেট আর এম ফর মৌলিক কোষ, মৌলিক একক, জেন ব্রাকেট হুম। মৌলিক একক। লুই অ্যান্ড সিকেবিস, এখান থেকে পড়বা জৈবিক ক্রিয়াকলাপের একক। জৈবিক হিক ক্রিয়াকলাপ। হিকম্যান, এটা হচ্ছে কার্যের একক। রবার্টিস, এটা হলো গঠনগত এবং কার্যগত একক। গঠনগত এ- কার্যকতা। এটা হচ্ছে আমি তোমার মেইন পয়েন্টটা দাগাই দিলাম যে এদের সংজ্ঞা যদি এমসিকিউ আসে, ধরে বলা আছে কোষ হলো জীবের গঠন ও কার্যের একক, কার মতবাদ? হিকম্যানের মতবাদ। তো মেইন কি হিকম্যানের মতো। পয়েন্টটা তোমার দাগাই দিলাম, এটা দিয়ে তুমি এমসিকিউ চিনবা। বাট যদি সিকিউ তে কমার্কের জন্য আসে তখন তো পুরো সংজ্ঞাটা মুখস্থ করতে পুরোটা হবে। মুখস্থ করতে হবে। দেন আসো প্রথম কোষের সৃষ্টি। প্রথম কোষ সর্বপ্রথম কিভাবে সৃষ্টি হয়েছে, এটা সম্পর্কে তোমাদের যখন ক্লাস 9-10-এ পড়ছিলা, 9-10-এর মধ্যে অধ্যায় 12, যেখানে আলোচনা ছিল পৃথিবীতে 260 কোটি বছর আগে তেমন কোনো অক্সিজেন ছিল না বায়ুমণ্ডলে, শুধুমাত্র মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন ছিল, পানি ছিল। এরকম একটা থিওরি ছিল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং পানি ছিল, কিন্তু কোনো ধরনের মুক্ত অক্সিজেন ছিল না। পরবর্তীতে অতিবেগুনি রশ্মির প্রভাবে, ইউভি রে এর প্রভাবে এবং বজ্রপাতের প্রভাবে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে, ইউভি রে, বজ্রপাত, এগুলার জন্য এই গ্যাসগুলা থেকে পরবর্তীতে সৃষ্টি হইলো জৈব অণু, দ্যাট ইজ অ্যামিনো অ্যাসিড। লেখা আছে এখানে, এই হচ্ছে কথা। এদের প্রভাবে এইসব গ্যাস থেকে শেষ পর্যন্ত তৈরি হলো অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড থেকে এরপরে কি তৈরি হলো? নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড কি নিউক্লিক অ্যাসিড? রাইবো নিউক্লিক অ্যাসিড, দ্যাট ইজ আরএনএ। তাহলে আদি জীবন সম্ভবত আরএনএ ছিল, যা থেকে পরবর্তীতে প্রোটিন তৈরি হয়েছে। এটাকে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস নামে ডাকা হয় বা বলা হয়। ঠিক আছে, তো এখানে বিষয়টা কিরকম, একদম শুরুতে জীবন দেখো কিভাবে সৃষ্টি হয়েছে। এই গ্যাসগুলা থেকে প্রথম কোষ অবশ্যই জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছিল, মানে গ্যাসগুলা থেকে আগ্নেয়গিরি অগ্নুৎপাত, ইউভি রে, বজ্রপাতের মাধ্যমে তৈরি হয়েছে। তারপরে লাইটেনিং মানে বজ্রপাত, এর ফলে
এই গ্যাসগুলা থেকে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়েছে, যেটা বললাম মাত্র। এই অ্যামিনো অ্যাসিডের সাথে কার্বন এবং কার্বনের পলিমার, অ্যামিনো অ্যাসিডের সাথে কার্বন যুক্ত হয়েছে, তারপরে সেটার সাথে ফসফোলিপিড বাই লেয়ার তৈরি হয়েছে, এবং তার মাধ্যমে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে। তাহলে বললাম যে অ্যামিনো অ্যাসিড থেকে নিউক্লিক অ্যাসিড কিভাবে তৈরি হয়। অ্যামিনো অ্যাসিড থেকে নিউক্লিক অ্যাসিড তৈরি হয় কার্বন যৌগ এবং ফসফোলিপিড বাই লেয়ার এড হয়ে। ঠিক আছে, এখানে আমার কার্বন অ্যাড হয়েছে, ফসফোলিপিড বাই লেয়ার অ্যাড হয়েছে, দেন আমি আলটিমেটলি নিউক্লিক অ্যাসিডটাকে পাইলাম। এই নিউক্লিক অ্যাসিড কি ধরনের নিউক্লিক অ্যাসিড? রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু শুরু হয়েছে, এবং আরএনএ থেকে পরবর্তীতে ডিএনএ উৎপত্তি হয়েছে, আরএনএ থেকে ডিএনএ আসলো। ওকে, ডান। তো এটা আর কি একদম শুরুতে প্রথম জীবের সৃষ্টি বা প্রথম কোষের সৃষ্টি কিভাবে ঘটলো সেরকম একটা মতবাদ। এই মতবাদটা কে দিয়েছেন? মতবাদটা দিয়েছে অপারিন এবং হেলডেন। অত ইম্পর্টেন্ট না, তুমি চাইলে স্কিপ করতে পারো, এটা কোনো গুরুত্বপূর্ণ কিছু না। Okay. এরপরে তো আমাদের কোষ তো ছিলই, এটা হচ্ছে আমাদের ধরো একটা কোষ। হুম। এখন এই কোষের মধ্যে নিজস্ব শক্তি দরকার। এই শক্তিটা সে কিভাবে পাবে? সে দেখলো তার মতো আরেকটা কোষ আছে, যে কোষটার নিজস্ব কোনো ধরনের আদার্স কোনো সিস্টেম বা কোনো ধরনের কিছু ডেভেলপ করে নাই, শুধুমাত্র নিজস্ব শক্তি উৎপাদনের ব্যবহার সুযোগ আছে। যে নিজে নিজে শক্তি উৎপাদন করতে পারে, বাট আর কিছু করতে পারে না, কোনো ধরনের প্রোটিন সিনথেসিস করতে পারে না, কোনো ধরনের হরমোন উৎপন্ন করতে পারে না, অনেক কিছু করতে পারে না, শুধুমাত্র শক্তি উৎপন্ন করতে পারে। তো সে ভাবলো এর যদি আমি আমার ভিতরে ঢুকাই দেই, তাহলে তো আমি শক্তি উৎপাদন করতে পারবো, ঠিক আছে, এবং তাকে কিছু জায়গা দিলাম, কিন্তু আমার কোনো ক্ষতি হইলো না। এরকম একটা সিস্টেম যদি আমার দাঁড়ায় যায়, তাহলে সবচেয়ে বেশি আমি নিজে বেটার ফিল করতে পারবো। এই এই কাজটাই ঘটে, এটাকে সে তার কোষের ভিতরে ঢুকায় নেয়। এই যে ঢুকাই নিল, শক্তি উৎপন্ন করতে পারা অঙ্গাণু, এটার নাম কি? মাইটোকন্ড্রিয়া। ওকে। আবার সে ভাবলো যে যদি আমি আমার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতাম, তাহলে তো আমার আর এত কিছু করা লাগতো না। তো আমি খাদ্য উৎপাদন করার জন্য একটা কিছু দরকার। এই খাদ্য উৎপাদন করার জন্য আমার একটা কিছু দরকার, যদি আমি এরকম কিছু ঢুকাই দিতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো। তো আমি খাদ্য উৎপাদন করার জন্য একটা কিছু নিয়ে নিলাম। এই খাদ্য উৎপাদনকারী অঙ্গাণুর নাম কি? প্লাস্টিড। তো এইভাবে এটাকে সে ঢুকাই নিল। এই যে আমি কথাগুলো বললাম ছাড়া ছাড়া, এই কথাগুলাই এই ফ্লোচার্টের মধ্য দিয়ে ব্যাখ্যা করা হয়েছে, এবং এই প্রসেসের নাম হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। এন্ডোসিম্বায়োসিসের মতামত অনুসারে, এটা ধরো আমার কোষ, এটা হচ্ছে আমার পোষক কোষ। এই কোষের সাথে বায়োবিও ব্যাকটেরিয়া মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই হুম। পোষক কোষের ভিতরে আমি যদি বায়োবিও মাইটোকন্ড্রিয়াকে ঢুকাই দিই, তাহলে আমার কোষের শক্তি উৎপন্ন করার জন্য যা যে সিস্টেমটা দরকার সেই সিস্টেমটা দাঁড়ায় যাবে। তাহলে আমি এটাকে ঢুকাই দিলাম, এটা পেয়ে যাবে। হুম, এটাকে পেয়ে গেলাম। তাহলে এই যে প্রক্রিয়া, কোষের ভিতরে অন্য কিছুকে ঢুকাই দেওয়া, এই প্রসেসটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। এন্ডো কথার অর্থ কি? এন্ডো এন্ডোসিম্বায়োসিস। মানে যেহেতু সেলের ভিতরে ঢুকাইছে, সেই জন্য নাম হয়েছে এন্ডো। এন্ডো অর্থ ভিতরে। হুম। এন্ডো, আর আর ভেতরে। সিম্বায়োসিস কথার অর্থ কি? সিম্বায়োসিস মানে হচ্ছে মিথজীবিতা। মিথজীবিতা মানে কি? মিথজীবিতার মানে হলো পারস্পরিক উপকার। লাইক আমি তোমাকে উপকার করলাম, তুমি আমাকে উপকার করলা, লাভ, লাভে লাভ। দেখো এখানে কি ঘটতেছে, এই মাইটোকন্ড্রিয়া সে যখন এই সেলের মধ্যে ঢুকলো, এই মাইটোকন্ড্রিয়া নিজে একটা আশ্রয়স্থান পাচ্ছে, যেখানে সে বিভিন্ন ধরনের কাজ থেকে বিভিন্ন ভাবে হেল্প পাবে। প্রোটিন সিনথেসিস করা, তারপরে হ্যাঁ। বিভিন্ন ধরনের কোষীয় দ্রব্য পরিবহন করা, ইত্যাদি ইত্যাদি বহুত কিছু, বিভিন্ন ধরনের এনজাইম সে পাবে। আলটিমেটলি মাইটোকন্ড্রিয়ার এখানে লাভ। আবার এই যে আমার পোষক হ্যাঁ। কোষটা আছে, এই পোষক কোষেরও লাভ, কারণ সে এখানে শক্তি উৎপন্ন করতে পারতেছে। তাহলে সে এরও লাভ, শক্তি পাইতেছে। এরও লাভ, হ্যাঁ। দুইজনেরই লাভ। এই প্রসেসটা হচ্ছে মিথজীবিতা, এটাকে বলতেছি আমরা এন্ডোসিম্বায়োসিস। মিতজীবিতা। শেষ। সেম ভাবে প্লাস্টিডের জন্য আমাদের সেম কথা, প্লাস্টিডটাও এখানে ঢুকতেছে, প্লাস্টিডটা ঢুকে এই সেম ভাবে
আমাদের পোষক কোষটাকেও হেল্প করতেছে, কারণ সেখানে খাদ্য তৈরি করতে পারতেছে। আর প্লাস্টিক নিজে সে একটা কি বলা যায়, নিজে আশ্রয় পাচ্ছে, এবং আদার যেসব সাপোর্ট দরকার একটা সেলের জন্য হোমিওস্টেসিস মেনটেন করার জন্য, সেগুলো সে পাচ্ছে। তো আলটিমেটলি এই হুম। প্রসেসটাকে বলতেছি আমরা এন্ডোসিম্বায়োসিস। এই হচ্ছে কথাবার্তা। এন্ডোসিম্বায়োসিস। পরীক্ষা এগুলো সিকিউতে আসে না তেমন একটা, কারণ এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ জিনিস আসলে এই অধ্যায়ে আছে। তো জাস্ট দেখে নেওয়া যেতে পারে একবার। এরপরে কোষের বৈশিষ্ট্য। আচ্ছা। হম চিত্র, এটা এমনিতে ইজি চিত্র আছে, দেখে নিতে পারো আর কি। আচ্ছা, তারপরে কোষের বৈশিষ্ট্য। এখানে এক অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো তুমি একবার রিডিং পড়লে বুঝতে পারবা। শুধুমাত্র এই পয়েন্ট আমি দেখাচ্ছি। হোমিওস্টেসিস মানে কি? হোমিওস্টেসিস মানে হচ্ছে কোষের মধ্যে স্থিতি অবস্থা বজায় রাখা। লাইক তুমি এখন সুস্থ আছো কারণ তোমার বডির মধ্যে হোমিওস্টেসিস মেনটেন আছে। যদি তুমি অসুস্থ হয়ে যাও, তার মানে তোমার বডির মধ্যে হোমিওস্টেসিস মেনটেন নাই। এই সুস্থতা আর অসুস্থতা মানে হোমিওস্টেসিস বজায় থাকা আর বজায় না থাকা। যদি মেডিকেলে চান্স পাও, ইনশাল্লাহ মেডিকেলের ফার্স্ট যে ক্লাস সেটা হচ্ছে হোমিওস্টেসিস এর উপরে হয়। আচ্ছা। এখান থেকে আসলে আলোচনার তেমন অনেক কিছু কথাবার্তা লিখছে বাংলা, যেমন এটা কিছু গুরুত্বপূর্ণ না, একবার রিডিং দিবা, কিছুই না। এটা আমি কেটে দিলাম, পরে আর পড়া লাগবে না কোনোদিন। বিজ্ঞানের যে শাখায় আচ্ছা। কোষ নিয়ে আলোচনা করা হয় সেটা হলো কোষবিদ্যা। কোষবিদ্যার ইংলিশ কি? সাইটোলজি। সাইটোলজি কথাটা দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত। একটা হলো সাইটো, যেটা গ্রিক শব্দ কাইটোস থেকে আসছে, আর একটা হচ্ছে লজস বা লজি। লজি ওয়ার্ডটা আসছে গ্রিক শব্দ লজস থেকে। লজস অর্থ আলোচনা, আর কাইটোস অর্থ সেল। তো এই রবার্ট হুক কোষবিদ্যার জনক, আর আধুনিক কোষবিদ্যার জনক হলেন কার্ল পি সোয়ানসন। কোষতত্ত্ব। কোষতত্ত্ব তিনটা ওয়ার্ড নিয়ে গঠিত, মানে তিনজন বিজ্ঞানী নামকরণ দিছে আর কি। তার নাম হচ্ছে জেকব স্লেইডেন, হুম। থিওডোর সোয়ান, আর ভার্চো। দেখো বিজ্ঞানীর নাম তা- অতটা আর- ইম্পর্টেন্ট না, কিন্তু এটা একদম অধ্যায়ের শুরু তো, এবং পুরা বইয়ের শুরু। এখান থেকে দেখা যায় প্রশ্ন করাটা মানে সবার অনেক ফিমিলিয়ার সবকিছু। সবাই যেটা পারে ওটা তোমার পারা উচিত। এই জিনিসটা সবাই পারে, তো এই জন্য তোমার এটা হ্যাঁ। পারা উচিত। আস্তে আস্তে দেখবা যে বিজ্ঞানী নাম আর তেমন লাগতেছে না, শুরুর দিকে একদম দু তিনটা বিজ্ঞানী ওগুলা পড়া লাগে। আচ্ছা, স্লেডেন সোয়ান, কারণ হচ্ছে এই টাইমে সবার অনেক আবেগ থাকে যে না সব পড়বো, পুরা বই আমার মুখস্থ থাকবে। পরে দেখা যায় যে ভাই আমি অধ্যায়ের নাম হ্যাঁ। জানি না। স্লেডেন, সোয়ান এবং ভার্চক এই তিনজন বিজ্ঞানী মিলে কোষতত্ত্ব দিচ্ছে, এবং কোষতত্ত্ব আসলে বলছেটা কি? এই কোষতত্ত্বে যা বলছে এগুলো তুমি আমরা ছোটবেলা থেকে জানো। জীব হচ্ছে কোষ দ্বারা গঠিত। আচ্ছা, জীবকোষ দ্বারা গঠিত। কোষের হলো জীবনের হ্যাঁ। গঠনগত এবং কার্যকর একক। আর মৌলিক সকল একক। কোষ, হুম, সকল কোষ পূর্বাস্থিত কোষ পূর্বস্থ থেকে কোষ থেকে সৃষ্ট, মানে সৃষ্ট, এই আর তো। একটা কোষ বিভাজনের মাধ্যমে আরেকটা কোষ একটা সৃষ্টি কোষ করে। থেকে আরেকটা তৈরি হয়েছে। হ্যাঁ। এইটাই সিম্পল কথাবার্তা, তেমন এটা কোনো পরীক্ষা আসবে না এগুলা। আচ্ছা, এরপর একটা প্যারা আচ্ছা। আছে, পড়া পড়া লাগবে না, বাদ। লুই এবং সিকেবিস তাদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অলরেডি পড়ে ফেলছো, এটা পড়া লাগবে না, বাদ। কোষের এটা প্রকারভেদ। ইয়েতে এসসিতে পড়ছে। হুম, মানে এখানে তো পড়ছো, একটু আগেও দেখে আসছো এই যে সংজ্ঞা। হ্যাঁ। ওকে, ডান। তো কোষের প্রকারভেদ দেখো, কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো দেহকোষ বা সোমাটিক সেল, আর একটা জনন কোষ বা গেমেট সেল। দেহকোষ, সোমা মানে সোমা মানে হচ্ছে দেহ, ঠিক আছে। একটা হুম। নোট, নোট খাতা বলতে কি মানে কয়েক পেজের, খুব বেশি পেজ লাগবে না, ধরো 20-25 পেজ হইলেও হবে। একটা বায়োলজি ডিকশনারি বানাবা, যেখানে এরকম টাইপের যেসব আচ্ছা। ওয়ার্ড পাবা। মানে ধরো সুমা মানে যে দেহ, মানে এখন আজ থেকে যত দিন পর্যন্ত বেঁচে থাকবা বায়োলজি নিয়ে পড়বা, ততদিন পর্যন্ত সুমা মানে দেহ। এটা মানে সুমা কথাটা বললে যেন দেহ কথাটা মনে হয়, ঠিক আছে। জি। সাইটো কথাটা বললে যেন সেল মনে হয়। মানে এই যে কথা বলা সেল মনে বলতেছি, হয়। এই মানে বেসিক গুলা লাগে বায়োলজিতে, তাহলে একটা জিনিস পড়লে 10টা জিনিস রিলেট করা যায়। তুমি এখন একটা জিনিস না জানলেও বলতে পারবা যে না এটা কি সম্পর্কে বলছে। ওকে, সোমাটিক সেল, হ্যাঁ। ডান। সোমাটিক সেল মানে হচ্ছে দেহ গঠিত হয় যে সেল নিয়ে, তাকে বলা হয় দেহকোষ। শেষ। জনন কোষ বা গ্যামেট, ডান। জনন কোষ মানে হচ্ছে জনন প্রক্রিয়ার জন্য যে কোষটা লাগে। যখন শুক্রাণু এবং কোষটা ডিম্বাণু লাগে। একটার সাথে মিলিত হয়, জাইগোট তৈরি করে, সেই কোষটাকে হ্যাঁ। বলা হয় জনন কোষ। ওকে, তাহলে এটার এক্সাম্পল কি? জনন হুম। কোষের এক্সাম্পল হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু, এবং শুক্রাণু ডিম্বাণু। এরা সবসময় হ্যাপ্লয়েড হয়। আর দেহকোষ কি হ্যাপ্লয়েড হবে নাকি ডিপ্লয়েড হবে, এটা ডিপেন্ড করে জীবটা আসলে কেমন।
যদি জীবটা উন্নত প্রজাতির হয়ে থাকে তাহলে অবশ্যই ডিপ্লয়েড। যদি সেটা নিম্নবর্গীয় হ্যাঁ, হয়ে থাকে, যাদের দেহটাই হলো হ্যাপ্লয়েড, তারা হ্যাপ্লয়েড হয়। হ্যাপ্লয়েড। হুম। তাহলে 2N ফর উন্নত জীবদেহ, বা যদি কিছু কিছু বলে দেওয়া না থাকে, তখন আমরা এটা ধরে নিই যে উন্নত জীবদেহই বোঝাইছে, কারণ কোনো কিছু বলে দেওয়া না মানে কি, মানুষের জন্য বোঝাইছে। তাহলে উচ্চ শ্রেণী হুম। যদি বলে দেওয়া থাকে, অথবা অল কেস, যে কোনো কেসের মধ্যে আমরা 2N ইউজ করব। যদি বলে দেওয়া থাকে প্রশ্নের মধ্যে যে যে জীবটা ইউজ করা হয়েছে সেই জীব, সে হলো একটা হ্যাপ্লয়েড জীব, যদি এভাবে প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকে, হুম। তখন তো হ্যাপ্লয়েডই হবে। মানে হ্যাপ্লয়েড জীবের দেহ হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোসোম নিয়ে গঠিত। কারণ তারপরে আর নিউক্লিয়াসের গঠন নর্মালি হচ্ছে ডিপ্লয়েড। নর্মালি ডিপ্লয়েড। নিউক্লিয়াসের গঠনের উপর বেস করে কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আদি কোষ, আর একটা হলো প্রকৃত কোষ। তো এখান থেকে পরে লাভ নাই, একটা এখানে প্রকৃত কোষ। এখানে পার্থক্যের বক্স দেওয়া আছে, পার্থক্যের বক্স থেকে পড়লেই হয়। দেখো নিউক্লিয়াস, নিউক্লিয়াস হচ্ছে আদি কোষের ক্ষেত্রে তেমন ভাবে সুগঠিত না। যেমন 9-10-এ পড়তাম মনেরা রাজ্য নামে একটা রাজ্য ছিল, ওই মনেরা রাজ্যের যেসব বৈশিষ্ট্য সবই হুম। হচ্ছে আদি কোষের জন্য। আর আদি কোষে। বাকি হ্যাঁ, যা কিছু আছিল সবকিছু হচ্ছে প্রকৃত কোষের প্রকৃত জন্য। কোষে। হুম। তো এটাকে আমরা সুপার কিংডম 1-এর মধ্যে ফেলাইছিলাম 9-10-এ, এটা হলো হুম। সুপার কিংডম 2-এর মধ্যে ফেলাইছিলাম। টু। ওকে। তো নিউক্লিয়াস যেটা আছে সেই নিউক্লিয়াসটা সুগঠিত না। নিউক্লিয়াসের আমরা জানি চারটা এলিমেন্ট থাকে: নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, এবং নিউক্লিয়ার রেটিকুলাম। এই চারটার মধ্যে হ্যাঁ। শুধুমাত্র এখানে কি থাকে, নিউক্লিয়ার রেটিকুলামটা থাকে, মানে ক্রোমাটিন জালিকাটা থাকে। বাকি যে তিনটা উপাদান, সেই তিনটা উপাদান থাকে হুম। না। তো এই ধরনের নিউক্লিয়াসকে থাকে না। আসলে পূর্ণ পূর্ণ নিউক্লিয়াস বলা যায় না, এদেরকে বলা যায় যে নিউক্লিয়াসের মতো কিছু থাকে। এন্ড এই জন্য এটার নাম হচ্ছে নিউক্লিওয়েড। ওয়েড কথাটার অর্থ হলো মতো। বায়োলজি ডিকশনারিতে ইউজ করবা, অ্যাড করবা। আর এটাতে একদম একদম ফুললি প্রকৃত কোষ যেহেতু, সবকিছু একদম ভালোভাবে থাকবে। এদিকে আসো ডিএনএ। ডিএনএ হচ্ছে বৃত্তাকার, হিস্টোন প্রোটিন এখানে থাকে না। আর এদিকে ডিএনএ সূত্রাকার, হিস্টোন প্রোটিন থাকে। আবরণ নিবেষ্টিত অঙ্গাণু এখানে থাকে না, আর এখানে থাকে। রাইবোজোম এখানে 70S, এখানে 80S। রাইবোজোম যখন পড়বো তখন এই এস টেস মানে বুঝবো, এখন জাস্ট মুখস্থ করো। হ্যাঁ। সাইটোস্কেলিটন এখানে থাকে না, এখানে থাকে। সাইটোস্কেলিটন মানে হচ্ছে কোষের কঙ্কাল। কোষ তো, মানে ধরো যে কোনো বিল্ডিং দাঁড়ায় থাকার জন্য এখানে তো অনেকগুলো পিলার টিলার লাগে। ওরকম ভাবে হ্যাঁ। সেলটাও যখন এক্সিস্ট করে, সেলের হ্যাঁ। মধ্যে অনেকগুলো পিলার টিলার দিয়ে বিভিন্ন ফাইবার বা তন্তু দিয়ে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে। তো এরকম অবস্থা দেখা যায় প্রকৃত কোষের মধ্যে। আদি কোষের মধ্যে এই ধরনের কোনো সাইটোস্কেলিটন থাকে না। তারপরে আরএনএ পলিমারেজ, এটা এক প্রকার আর এটা তিন প্রকার। আরএনএ পলিমারেজ হচ্ছে একটা এনজাইমের এটা নাম। কি? এটা একটা এনজাইমের নাম। এটা যখন আমরা অধ্যায় লাস্টে পড়বো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, তখন কাজে লাগবে। এখানে লিখে রাখি জাস্ট ট্রান্সক্রিপশন প্রক্রিয়া লাগে। আচ্ছা। অপেরন, অপেরন মানে হচ্ছে জিন প্রকাশের ইউনিট। আদিকোষের জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরন। তো আদিকোষে যেহেতু বলি দিছি নামের মধ্যে, সংজ্ঞার মধ্যে আছে আদিকোষের জিন প্রকাশের ইউনিট, সুতরাং অপেরন থাকবে কোথায়? আদিকোষে, প্রকৃত কোষে থাকবে না। আদি কোষে। হুম। অপেরণের সংজ্ঞা কি সামনে আছে, পরে আমরা পড়বো। আদিকোষে জিন প্রকাশের ইউনিট। ওকে। প্রকাশের ইউনিট। এরপরে জিনের গঠন। জিনের গঠন এখানে আছে ইন্ট্রন্স নাই, এটা হলো ইন্ট্রন্স আছে। ইন্ট্রন্স কথার মানে ইন্ট্রান্স বোঝায় আছে। আহ, অকার্যকর অংশ, জিনের অকার্যকর অংশ যেটা থেকে প্রোটিন তৈরি হয় না। কোষ বিভাজন, আদি কোষের ক্ষেত্রে অ্যামাইটোসিস প্রক্রিয়া ঘটে, আর প্রকৃত কোষের ক্ষেত্রে মাইটোসিস প্রক্রিয়া এবং ঘটে। মায়োসিস প্রক্রিয়া ঘটে। মাইটোসিস কোষ। এদিকে অবাত শোষণ, ওদিকে সবাত শোষণ। আদি কোষের ক্ষেত্রে বুঝতে ট্রান্সলেশন প্রক্রিয়া পারছি। ট্রান্সক্রিপশনের সাথে সাথে ঘটে। এটা জিনিস এখন বুঝবা না, পরে যখন আমরা পড়বো অধ্যায় লাস্টে তখন বুঝবা। ট্রান্সলেশন অর্থ হচ্ছে প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষণ। আর ট্রান্সক্রিপশন মানে হলো আরএনএ তৈরি।
তো প্রোটিন তৈরি এই প্রসেসটা আরএনএ তৈরি প্রক্রিয়ার সাথে সাথে ঘটে, আর এটা হচ্ছে আরএনএ তৈরির পরে ঘটে, এই আর কি। তো পার্থক্যের বক্স এটা কিন্তু শুধুমাত্র একাডেমিক লেভেলে না, এডমিশন লেভেলে আরো বেশি গুরুত্বপূর্ণ। এরপরে উদ্ভিদকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি? উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর আছে, সেল ওয়াল থাকে, এখানে কোনো প্রাণী ধরনের সেল কোষের ওয়াল মধ্যে নাই। থাকে না। একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, উদ্ভিদ কোষের মধ্যে সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষের মধ্যে সেন্ট্রোজোম থাকে। সেন্ট্রোজোম থাকে। থার্ড পয়েন্ট, উদ্ভিদ কোষের মধ্যে সঞ্চিত খাদ্য হলো স্টার্চ, প্রাণী কোষের জন্য সঞ্চিত খাদ্য হলো চর্বি এবং গ্লাইকোজেন। মোটা দাগে আমাদের পার্থক্য এই তিনটাই, এছাড়া আরো অনেক কিছু পার্থক্য বলা যায়, এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে যখন আলোচনা হবে তখন দেখবো। যেমন উদ্ভিদ কোষের জন্য লাইসোজোম থাকে না, লাইসোজোম নাই, বরং এর পরিবর্তিতে আছে স্পেরোজোম। প্রাণী কোষের ক্ষেত্রে স্পেরোজোম, স্পেরোজোম নাই, লাইসোজোম আছে। ডান। এরপরে যাই আমরা স্টেম সেল। স্টেম সেল মানে কথাটার অর্থ হলো যে সেল অনেক বেশি বিভাজিত হতে পারে এবং সে যে কোনো কিছু হওয়ার মতো ক্ষমতা আছে। লাইক তুমি হয়তো জানলে অবাক হবা যে আমাদের যে লিভার আছে, লিভার যদি পুরা লিভারের হুম, 75% কেটে ফেললেও পুরা আবার যতটুকু লিভার ছিল সেই লিভারটা আবার তৈরি হয়ে হওয়া যাবে। সম্ভব। হুম, এখান থেকে 75% তুমি কেটে ফেলো, আচ্ছা। তারপরে কিন্তু এটা আবার যেমন যেমন ছিল সেমন আবার তৈরি হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। তো কারণ কি? আবার হয়ে যাবে। কারণ কারণ হচ্ছে এখানে স্টেম সেল আছে। কারণ এখানে যে স্টেম সেলটা, সেই সেলটা, যে সেলটা আমার হারাই গেছে, সেই সেলটাকে আবার উৎপাদিত করতে পারে। তাহলে প্রতিস্থাপন ক্ষমতা, এটার জন্য কে দায়ী? আনসার হচ্ছে স্টেম সেল দায়ী। স্টেম সেল। ওকে। তো এখানে যেটা অর্থ দেওয়া আছে, পূর্ণাঙ্গ দেহের সকল টিস্যু ওই ভ্রূণ কোষ থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা, এখানে স্টেম সেলের কিছু বৈশিষ্ট্য লেখা আছে, একই কথা আমি যেটা বললাম। স্টেম সেল কোথায় বেশি পাওয়া যায়? বোন মেরো, স্কিন, লিভার। এই জন্যই বলছি যে লিভারে 75% কেটে ফেললেও পাওয়া যাবে। এদের মধ্যে স্টেম সেল অনেক বেশি, প্রচুর থাকে। আর ব্রেন, কিডনি, হার্ট, এদের মধ্যে স্টেম সেল খুব কম। এই জন্যই ব্রেন, কিডনি, হার্ট এগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ অর্গান, এগুলাতে নষ্ট হয়ে গেলে ঠিক মতো রিপেয়ার হ্যাঁ, যেহেতু হয় না, একবার নষ্ট এই হয়ে জন্য গেলে পরে আর ঠিক করা যায় না। এই জন্যই এই সেলগুলো আমরা খুবই সেন্সিটিভ ভাবে চিন্তা ভাবনা করি, মার্ক করে রাখি। তো লিভারে যদি হয়েও যায় তাহলে খুব বেশি অসুবিধা হয় না, আবার এটাকে আহ, তবে লিমিটের মধ্যে আর কি। এখানে আচ্ছা কোষ ভাই, আমাদের পরিমাপের ওই যে ব্রেনকে সবসময়। কি, ব্রেন কি? হ্যাঁ ভাইয়া, হুম, আমাদের ওই ব্রেনকে অনেক বেশি অ্যাক্টিভ রাখার জন্য মানে কি করা উচিত? ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্য রেস্ট নেওয়া, মানে রেস্ট বলতে কি, একদম ফ্রি হয়ে অন্তত নিজেকে কিছু সময় দেওয়া উচিত। মানে আহ, বিষয়টা হলো অ্যাক্টিভ আসলে কি কারণে রাখতেছো। যদি একটা দিকে ফোকাস রাখো তখন ব্রেনটা এমনিতেই অ্যাক্টিভ থাকে ওই দিকটার প্রতি। কিন্তু ব্রেন যদি মাল্টিভার্স ভাবে অনেক কিছু ভার্সেটাইল জিনিসের প্রতি ফোকাস থাকে, তখন একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি ফোকাস রাখাটা অনেক বেশি ডিফিকাল্ট। যে জিনিসের প্রতি ফোকাস রাখছো শুধু ডেডিকেটেডলি ওই জিনিসটার উপরে ফোকাস রাখো, তাহলে ওইটা ফোকাস রাখো, ফোকাস জিনিসটা অনেক ভালো থাকে। আর এমনিতে অ্যাক্টিভ রাখার জন্য অনেক কিছু খাওয়া দাওয়া যায়। গ্লুকোজ টোকোজ খাইলে ব্রেনের ব্রেনের মেইন ফুয়েল হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ যত বেশি থাকবে ব্রেন তত বেশি মানে এনার্জি বার্ন করতে পারবে। আর কোনো খাবার মানে গ্লুকোজ বাদে আমিষ টামিষ খাও বা প্রোটিন লিপিড খাও, এগুলা খাইলে ভিটামিন টিটামিন যাই খাও না কেন ওগুলা ব্রেনের মধ্যে যেতে পারে না, ব্রেনের মধ্যে কোনো ধরনের এনার্জি প্রডিউস করতে পারে না, শুধুমাত্র গ্লুকোজটা এখানে দেয়। আচ্ছা, কোষের আয়তন, এখানে হুম, যেসব জিনিস দাগানো আছে এগুলো সবই হচ্ছে সবুজ কালারের দাগানো। সবুজ কালারের দাগানো মানে খুব বেশি ইম্পর্টেন্ট না। হুম। এর মধ্যে নিচের দিকে আছে মানবদেহের ক্ষুদ্রতম কোষ, এটা হলো অনুচক্রিকা। আর লম্বা কোষ তো already বলছি, মোটর নিউরন। এটা একবার রিডিং দিবা জাস্ট। রিডিং দিবা বলতে পরীক্ষায় পারা লাগবে আর কি, মানে ধরো কোচিং এর পরীক্ষাগুলোতে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলাতে এগুলো আসে। হ্যাঁ,
কারণ তোমার তো আসলে এখানে কম্পিটিটিভ এক্সামে যখন পরীক্ষা দিতেছে তখন তো আসলে অনেক স্টুডেন্ট আছে। এই স্টুডেন্টদের তো কিন্তু আটকাইতে হবে। আটকানোর জন্য ওয়ে হচ্ছে কম ইম্পর্টেন্ট জিনিসগুলো দিয়ে আটকানো। মানব দেহে ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা। ক্ষুদ্রতম কোষ ইন হুম। রেসপেক্ট অফ আয়তন, জিজ্ঞেস করে আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটা, দেন আনসার হবে শুক্রাণু। আয়তনের দিক থেকে। হুম। আর আয়তনে বৃহত্তম কোষ কোনটা, আনসার হচ্ছে ডিম্বাণু। যদি জিজ্ঞেস করে মানব দেহে, আর এমনিতে ওভারঅল যদি বলে তাহলে তো উট পাখির ডিম আছে। হুম। এই পেজ থেকে আসলে কিছু করার নাই, এই পেজ ফুললি বাদ। এরপরে যাবা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে কি কি পার্ট আছে, এবং এটা আসলে 100% ইম্পর্টেন্ট। এখানে সব লাগবে। গর্ভবস্তু এবং প্রোটোপ্লাজম যে ভাগে ভাগ করা যায়, কোষ প্রাচীর, নির্জীব বস্তু। নির্জীব বস্তুর মধ্যে দেখো আবার সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ আছে। নিঃসৃত পদার্থ আর বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য হলো নিঃসৃত পদার্থটা আমার দেহের জন্য কাজে লাগে, বর্জ্য পদার্থ দেহের জন্য কাজে লাগে না। মনে রাখার ট্রিক্স হচ্ছে হাই পেন দিয়ে মনে রাখতে পারো অথবা এপি হনি দিয়ে মনে রাখতে পারো। এ ফর এনজাইম, পি থেকে পিগমেন্ট, হ থেকে হরমোন, নে থেকে নেকটার। আচ্ছা, বর্জ্য পদার্থ এগুলা খুবই সিম্পল জিনিস, রেজিন টেনিন বারবার একবার পড়ে নিবা তাহলে পার। যদি একটু ঝামেলা হয়, ঝামেলা হইতে পারে এখানে জৈব অ্যাসিড আর উদ্বায়ী তেল। পরীক্ষা অপশন হিসেবে দিতে পারে জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড। আনসার দাগাইতে হবে জৈব অ্যাসিড। পরীক্ষা অপশন দিতে পারে উদ্বায়ী তেল, অনুদ্বায়ী তেল। আনসার দাগাইতে হবে উদ্বায়ী তেল। এই আর কি, কনফিউশনটা এখানে ক্রিয়েট হতে পারে। আর বাকিগুলো এমনিতে পারবা। কোষ ঝিল্লি সাইটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করে, কি কি অঙ্গাণু আছে, ঝিল্লিবদ্ধ কোনটা, ঝিল্লিবিহীন কোনটা, আর নিউক্লিয়াস। এই হচ্ছে আমাদের ওভারঅল কথাবার্তা। এখানে উদ্ভিদ কোষের গঠন দেওয়া আছে, উদ্ভিদ কোষের গঠনটা একবার নিজে প্র্যাকটিস করে নিও। দেন আসি আমরা আমাদের ফার্স্ট যে অর্গানেল, সেটা হচ্ছে অর্গানেলস বলা উচিত না, ফার্স্ট যে পার্ট সেটা হচ্ছে কোষ প্রাচীর। এন্ড কোষ প্রাচীরটা হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। হ্যাঁ। প্রাণী কোষে এটা থাকে না। ওকে। থাকে না। তারপরে তারপরে চাই ভৌত গঠন। এমনিতে তো এটা জানো যে ছত্রাকের যে কোষ প্রাচীর আছে, ছত্রাকের কোষ প্রাচীর 99% কাইটিন নিয়ে গঠিত। হ্যাঁ, হ্যাঁ, কাইটিনে গঠিত। তারপরে যাও ভৌত গঠন। ভৌত গঠন এটাকে আমরা তিনটা লেয়ারে ভাগ করতে পারি। চিত্রের মধ্যে দেখো এই চিত্রটা, কয়টা লেয়ার, তিনটা লেয়ার। কি কি লেয়ার, মধ্যপর্দা, প্রাথমিক তিনটা লেয়ার প্রাচীর, আছে। সেকেন্ডারি প্রাচীর। এই হচ্ছে প্রাথমিক আমার, পর্দা, এই তারপরে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তিনটা লেয়ার। কারণ এই তিনটা মধ্যপর্দা, স্টেপ। মধ্যপর্দা গঠিত হয় কখন, আনসার হচ্ছে কোষ বিভাজনের টেলোফেজ ধাপে। টেলোফেজ ধাপের কথা তো 99 পড়ছো। হ্যাঁ। তারপরে মধ্যপর্দা কি কি নিয়ে গঠিত, দুইটা জিনিস, একটা হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট আর একটা হলো পেকটিন। মনে রাখবা এটা সাইফের গল্প দিয়ে। তাই। এখানে সাই থেকে হলো সাইটোপ্লাজম, ফ থেকে ফ্রাগমোপ্লাস্ট, তাহলে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট, এবং গোলজি বডি থেকে আসা পেকটিন। এই দিয়ে হচ্ছে আমাদের মধ্যপর্দাটা গঠিত। শেষ। তারপরে যাই প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর কি নিয়ে গঠিত, মনে রাখার ট্রিক্স হচ্ছে সিএইচজি, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এবং কোষ প্রাচীরের প্রধান উপাদানটাই হলো আমাদের এই সেলুলোজটা, খুবই গুরুত্বপূর্ণ। জান, তাহলে এটার উপর প্রাথমিক প্রাচীর তৈরি হয়ে গেল। তার উপরে যদি আরেকটা লেয়ার তৈরি হয় তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। কি নিয়ে গঠিত, সিএল, সেকেন্ডারি লেয়ার। সেলুলোজ আর লিগনিন নিয়ে গঠিত। প্রাথমিক প্রাচীর যেটা, তার পুরুত্ব হলো 1 থেকে 3 মাইক্রোমিটার, সেকেন্ডারি প্রাচীরের পুরুত্ব 5 থেকে 10 মাইক্রোমিটার। জান, তবে সেকেন্ডারি প্রাচীর সব ক্ষেত্রে তৈরি হয় না। কাদের ক্ষেত্রে তৈরি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি হয়। তবে যারা ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় কোষ, তাদের ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। কেন, কারণ হচ্ছে ভাজক কোষ একটু পর পর ভাঙতে হবে। ভাঙার জন্য বেশি বেশি বড়, বেশি মানে বেশি বড় যদি আমার সেল ওয়ালটা বেশি থিক হয়, এটা ভাঙাটা একটু কঠিন না। তাইলে তো এই কঠিন জন্য, হয়ে যাবে। এই জন্যই ভাজক কোষের ক্ষেত্রে আমাদের সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না।
আর অধিক মাত্রায় বিপাকীয় কোষ, বিপাকীয় কোষ মানে কি? বিপাক মানে হচ্ছে ভাঙন এবং গড়ন, ভাঙা এবং গড়ার খেলাই হলো বিপাক। তাহলে যেসব বিপাক। জায়গায় আমার বেশি বেশি ভাঙতে হবে বা বেশি বেশি গড়তে হবে, ওইসব জায়গায় তো আমি বেশি পুরো হুম। সেকেন্ডারি প্রাচীর বানায় লাভ নাই। এই জন্য এইসব জায়গায় হুম। সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। সেকেন্ডারি প্রাচীর দেখো, এটা কয় লেয়ার ওখানে বিশিষ্ট? 3 লেয়ার বিশিষ্ট। তাহলে সেকেন্ডারি প্রাচীর তিন তিন লেয়ার। 3 লেয়ার বিশিষ্ট, 3 লেয়ার বিশিষ্ট। এবং সেকেন্ডারি প্রাচীরের উপরে আরো একটা লেয়ার কোনো সময় তৈরি হইতে পারে, সেটা হচ্ছে টারশিয়ারি প্রাচীর। ওকে। এবং এখন দেখো, কাদের ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীর বা টারশিয়ারি প্রাচীর কোনটাই থাকে না, শুধুমাত্র মধ্য পর্দা তো সবার ক্ষেত্রেই আছে, আর প্রাথমিক প্রাচীরটা থাকে। পাতা, ফল, কর্টেক্স, এদের কোষে সবসময় প্রাথমিক প্রাচীর থাকে। প্রাথমিক প্রাচীর থাকে। ওকে। এরপরে এটা তো আমাদের একটা প্রিমিটিভ গঠন, এর বাইরে আরেকটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অংশ আছে, সেটার নাম কূপ এলাকা। কূপ এলাকা মানে বোঝায় যেখানে প্রাথমিক প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর দুইটাই অ্যাবসেন্ট থাকে। এই হচ্ছে আমার কূপ এলাকা, এই যে এইটা। তাহলে কূপ এলাকা মানে হলো যেসব জায়গায় আমার মধ্যপর্দা শুধুমাত্র অনলি মধ্যপর্দা ইজ প্রেজেন্ট, আদার্স প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর দুইটাই অ্যাবসেন্ট। এটা হচ্ছে আমার প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। এবং যদি দুইটা মুখ এলাকা একদম মুখোমুখি অবস্থানে থাকে, তাহলে সেটা হলো পিট মেমব্রেন। ঠিক আছে, মুখোমুখি বা পাশাপাশি অবস্থিত দুটি কূপকে পিট পেয়ার বলে। ডান। এরপরে আমরা মধ্যপর্দার কথা পড়ছি। এখানে একটা টার্ম আছে যেটা প্লাজমোডেজমাটা, ক্লাস 9-10-এও পড়ছো তোমরা এরকম একটা টার্ম। তো প্লাজমোডেজমাটা আমি একটু সার্চ দিই, তুমি দেখতে পাবো ছবিটা, ছিল সেভ করা অবশ্য। উম, থ্রিডি ছবিতে ভালো বোঝা যায়। এই সেলটাতে বোঝা যাবে। এই যে দেখো, এটা হচ্ছে আমার একটা সেল, এই যে ডান পাশেরটা। এই সেলের মাঝখানে দেখো কিছু আণুবীক্ষণিক নালী আছে, যেটাকে তোমার এখানে মার্ক করছে, এই যে মার্ক করে এখানে নিয়ে আসছে। এই যে এই নালী, এই নালীটার মধ্য দিয়ে সেলের ভিতরের অংশের সাথে সেলের বাইরের অংশে একটা কন্টিনিউয়েশন থাকে বা একটা যোগাযোগ রক্ষা হয়। এই যে আমার সেলের ভিতরের অংশের সাথে সেলের বাইরের অংশ, অর্থাৎ পাশাপাশি দুইটা কোষের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, এই নালীটার নাম হচ্ছে প্লাজমোডেজমাটা, নলাকার সাইটোপ্লাজমিক সংঘ। প্লাজমোডেসমাটা। এখান থেকে কি লাগতে পারে? প্লাজমোডেজমাটার সংজ্ঞাটা লাগতে পারে 1 মার্কের জন্য। আর এমসিকিউতে তো ইয়াতে আসতেই পারে লাইনটা। তারপরে রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন এখানে খুবই সহজ, তুমি অলরেডি এটা পড়ে ফেলছো। কিভাবে পড়ছো? আমরা পড়ে ফেলছি মধ্য পর্দা কি নিয়ে গঠিত, আমরা পড়ে ফেলছি প্রাথমিক প্রাচীর কি নিয়ে গঠিত, আমরা পড়ে ফেলছি সেকেন্ডারি প্রাচীর কি নিয়ে গঠিত। এখানে আবার একই কথা লিখছে, তবে এখানে এত গুছায় লিখে নাই, আমরা যেটা অলরেডি পড়ে ফেলছি সেটাই বেশি গুছানো ছিল এখানে, ওগুলোই আর কি মোটামুটি যা করছে সেটা। তো ইন জেনারেল টোটালি কোষ প্রাচীরের কত পার্সেন্ট সেলুলোজ, কত পার্সেন্ট হেমিসেলুলোজ, আর কত পার্সেন্ট পেকটিন গ্লাইকোপ্রোটিন, এটা মুখস্থ করতে হবে। তুমি মনে না রাখতে পারলে মনে রাখবা হচ্ছে সিপিএইচজি। সিরিয়ালি গেছে, প্রথমটা হচ্ছে 40%, তারপরটা 30%, তারপরটা 20%, তারপরটা 10%। সেলুলোজ, পেকটিন, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। ডান। তবে কোনটা সবচেয়ে বেশি থাকে? সেলুলোজটা সবচেয়ে বেশি থাকে, এই জন্য সেলুলোজ হচ্ছে উদ্ভিদের প্রাচীরের প্রধান উপাদান। হুম। ওকে। তো এখানে সূক্ষ্ম গঠন আছে, সূক্ষ্ম গঠনটা একটা ফ্লো চার্ট দিয়ে ব্যাখ্যা করাটা বেশি সহজ। এখানে ফ্লো চার্টটা আমি লিখে দিই। প্রথম কথা হচ্ছে সেলুলোজ, এটাই উদ্ভিদের প্রধান উপাদান কোষ প্রাচীরের, মেইন উপাদান অফ সেল ওয়ান। তারপরে যাই, সেলুলোজ 1000 থেকে 3000টা মিলে তৈরি করে সেলুলোজ চেইন। সেলুলোজ চেইন 100টা মিলে তৈরি করে মাইসেলি। মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক।
মাইসেলি থেকে তৈরি হয় মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল থেকে তৈরি হয় ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রোফাইব্রিল থেকে আসে ফাইবার। ঠিক আছে, এখানে সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। মাইসেলি, 20টা মাইসেলি নিয়ে গঠিত হয় একটা মাইক্রোফাইব্রিল। 250টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি হয় একটা ম্যাক্রোফাইব্রিল। আর অসংখ্য ম্যাক্রোফাইব্রিল নিয়ে তৈরি হয় একটা ফাইবার। এই হচ্ছে সেল ওয়ালের সূক্ষ্ম গঠন। ঠিক আছে, এতটুকু আমাদের পড়া হয়েছে। তারপরে কোষ প্রাচীরের কাজ। যে কোনো প্রাচীরের কাজ কি? ভিতর অংশকে প্রোটেকশন দেওয়া। এই তো। এবং সে যেহেতু সেলের বাইরে থাকে, তাহলে সেলের একটা সেলের সাথে আরেকটা সেলের যে কমিউনিকেশন সেটা মেনটেন করা, শোষণ পরিবহনে সাহায্য করা। এটা দিয়ে পরীক্ষা মেনটেন জীবন, করা হয়। এইগুলো জীবনে পরীক্ষায় প্রশ্ন আসে না, সো একবার জাস্ট রিডিং পড়বা। আচ্ছা। তারপরে যাই প্রোটোপ্লাস্ট। তা আমাদের কোষের বাইরের অংশ সেটা কিন্তু দেখতে পাইছে কে? রবার্ট হুক, ওই যে কোষ প্রাচীর। রবার্ট আর হুক। প্রোটোপ্লাস্ট ছবি প্রথম দেখতে পাইছে কে? অ্যান্টনি ভন লিভেন। আচ্ছা, প্রোটোপ্লাস্টের আরেক নাম হচ্ছে ভাইবাম ফ্লুইডাম। ল্যাটিন কোন একটা ভাষা ভুলে গেছি। যাই হোক, ভাষার নাম লাগবে না, এটার আরেক নাম হচ্ছে, প্রোটোপ্লাস্টকে বলা হয় ভাইবাম ফ্লুইডাম। আচ্ছা, ফাইবার। ভাইবাম মানে হচ্ছে জীবন্ত, আর ফ্লুইড মানে হচ্ছে মানে রস, জীবন্ত রস আর কি। ওকে, তো প্রোটোপ্লাস্ট, এখানে আমরা অলরেডি এই আলোচনাটাকে করে ফেলছি। কোথায় করছি? ওই যে একটা ফ্লো চার্ট করছিলাম, ফ্লো চার্টের মধ্যে ছিল হুম হুম। সঞ্চিত খাদ্য, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ, শেষ। আর এখানে আসো প্রোটোপ্লাজমের ডেফিনেশন। ডেফিনেশনটা পড়বা। এখানে আসতে পারে যেটা, প্রোটোপ্লাজম কাকে বলে সেটা। এটা অত বেশি আসে না। আসতে পারে যে অর্ধস্বচ্ছ, আঠালো, জেলিনে, অর্ধতরল, এগুলা নিয়ে আঠালো অপশন বানাইতে, জেলির মতো। অপশন নিয়ে এগুলা নিয়ে অপশন বানাইতে পারে। নিচের কোনটি প্রোটোপ্লাজমের বেলায় মিথ্যা? অর্ধস্বচ্ছ, এমসিকিউ। আঠালো, তরল, কলয়েডাল ধর্মী। আঠালো জেল। তাহলে অপশন হবে এখানে তরল, তরলটা ভুল, কারণ এটা অর্ধ তরল। ঠিক আছে, ওকে ডান, তাহলে হুম। এটাকে প্রোটোপ্লাজম বলা হয়। এরপর এখানে ফেলিক্স ডোজার্ডিনের কথা লেখা আছে, একবার রিডিং পড়ি, অত বেশি ইম্পর্টেন্ট না। এখান থেকে লাগবে যেটা, সেটা হলো প্রোটোপ্লাজম শব্দটা কে সর্বপ্রথম পাইছে? পার্কিনসে দিছে প্রোটোপ্লাজম ওয়ার্ডটা। আর হাক্সলে বলছে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। ওকে, তারপরে ওকে। পানিকে ফ্লুইড অফ লাইফ বলে। ওই ফ্লুইড অফ লাইফের একটু অন্য একটা ভাষা, কোন ভাষা ভুলে গেছি, লাগবে না ওটা। ভাইবাম ফ্লুইডাম বলে, লাইফ অফ ফ্লুইডের আর কি, একই জিনিস। ওকে হ্যাঁ। ডান। ওকে। তো প্রোটোপ্লাজমের মধ্যে কত পার্সেন্ট পানি থাকে? 70 থেকে 90% পানি থাকে। 90%। প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য, পয়েন্ট গুলা পড়বা, এখান থেকে সত্য মিথ্যা প্রশ্ন বানাইতে পারে। নিচের কোনটি প্রোটোপ্লাজমের বেলা সত্য, নিচের কোনটি প্রোটোপ্লাজমের বেলা মিথ্যা? 1 2 3 4 দিলাম, শেষ। তারপর আসি প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য। এটা লাগবে না, জাস্ট একবার রিডিং দিও, তেমন গুরুত্বপূর্ণ কিছু না। তারপরে জৈবিক বৈশিষ্ট্য, এটাও লাগবে না। প্রোটোপ্লাজমের চলন, প্রোটোপ্লাজম কিন্তু কোনো স্থির একটা ফ্লুইড না। ফ্লুইড মানে কি? এটা অলওয়েজ একটা গতিশীল অবস্থা। তো প্রোটোপ্লাজম অলওয়েজ মুভ করতে থাকে, সেটা হচ্ছে চলমান থাকবে। প্রোটোপ্লাজমের মুভমেন্ট বলে। এন্ড প্রোটোপ্লাজমের যে মুভমেন্ট সেটা দুই ধরনের হইতে পারে, এটাকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস। এটা দুই ধরনের হইতে পারে। হইতে পারে সেটা একমুখী আবর্তন, আবার হইতে পারে বহুমুখী আবর্তন। যদি একটা সেলের মধ্যে, ধরো মাঝখানে কিছু একটা আছে, তার চারপাশে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে সেটা হলো একমুখী আবর্তন। যদি এরকম হয় যে একই টাইপের জিনিসপাতি অনেক বেশি আছে, অনেকগুলো আছে ছোট ছোট, তাহলে কি হবে? এটাকে কেন্দ্র করে কিছু ঘুরবে, এটাকে কেন্দ্র করে কিছু ঘুরবে, এটাকে কেন্দ্র করে কিছু ঘুরবে, এটাকে কেন্দ্র করে কিছু ঘুরবে। আমরা জানি উদ্ভিদ কোষের মধ্যে একটা বড় অর্গানেলস আছে, সেটার নাম কি? কোষ গহ্বর। তাহলে এই কোষ গহ্বর, কোষ গহ্বর। এই একটাই আছে, একটাই আছে। এই কোষ গহ্বরকে হুম। কেন্দ্র করে যদি ঘুরে, তখন সেটা হবে একমুখী আবর্তন। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? একমুখী। পাতা ঝাঁঝির মধ্যে দেখা যায়। আর বহুমুখী আবর্তন, এটা হচ্ছে অনেকগুলা গহ্বরকে কেন্দ্র করে ঘুরে, দেখা যায় ট্রান্সডেসকেন্সিয়ার জন্য। ওকে ডান। প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, এটার বৈশিষ্ট্য আমরা তো জানি। আমাদের জীব কোষ বলি, আর মানে প্রাণী কোষ বলি আর উদ্ভিদ কোষ বলি, সব কোষের জন্য প্লাজমা মেমব্রেন প্রেজেন্ট থাকে। এবং উদ্ভিদ কোষের মধ্যে প্লাজমা প্লাজমা মেমব্রেনের আছে। বাইরে কোষ ঝিল্লি আছে। কিন্তু প্রাণী কোষের একদম সবচেয়ে বাইরের লেয়ারটাই কোনটা? এই কোষ ঝিল্লিটা।
ঠিক আছে। হুম। ওকে। তো এখন প্লাজমা মেমব্রেন কে কে কি নাম দিছে? প্লাজমা মেমব্রেন আর কি কি নাম আছে? প্লাজমা লেমা, সাইটো মেমব্রেন। বিজ্ঞানী কার্ল নাগেলি এবং ক্রেমার, এরা দুইজন সর্বপ্রথম প্লাজমা মেমব্রেন নামকরণ করছে এই ঝিল্লিটাকে। ওকে। তারপরে প্লাজমা মেমব্রেন অনেক সময় ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, এখানে কি প্রাণী কোষের কোনো ছবি নাই। ওয়েট। সবগুলো 3D ছবি দিয়ে রাখছে। ভালো সাইন্টিফিক ছবি আসলে অনলাইনে খুব কম কম থাকে। হ্যাঁ, কি দিছে ইচ্ছা মতো, ক্লাস 2 3 মতো দিয়ে দিছে প্রত্যেককে। বাজে ভাবে। এখানে মোটামুটি একটা আছে তাও। এটা আসলে আছে প্রিভিয়াস তো। এর- এই যে পাইছি। উম, এই যে কোষের মধ্যে এখানে কিছু ধরনের ভিলাই টাইপের, এরা তোমরা যখন পরিপাক অধ্যায় পড়ছো 9 10 তখন এটা দেখছো। এরকম ভাবে কিছু ভিলাই যখন দেখা যায় সেটাকে আমরা বলি মাইক্রোভিলাই। এই মাইক্রোভিলাই কাদের ক্ষেত্রে দেখা যায়? প্রাণী কোষে মেইনলি দেখা যায়। উদ্ভিদ কোষেও থাকে, তবে প্রাণী কোষে বেশি ভালো করে দেখা যায়। বুঝছে? মানে কোষ ঝিল্লি ভাঁজ হয়ে থাকে সেটাকে মাইক্রোভিলাস বলে। এছাড়া কোষাভ্যন্তরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে বলা হয় পিনোসাইটিক ফুসকা। যদি অনেক ভালো করে অনেক ডিপলি এটার ভিতরে ঢুকে যায় তখন সেটাকে পিনোসাইটিক ফুসকা বলে। এই পিনোসাইটিক ফুসকা শুধুমাত্র প্রাণী কোষে দেখা যায়, উদ্ভিদ কোষে দেখা যায় না। পিনোসাইটিক ফুসকা দিই। এই যে দেখতে পাচ্ছ, এই একটা লাইন ছিল হলুদ রঙের লাইন, এটা ভিতরের দিকে কিছু কিছু ঢুকে গেছে, ভিতরের দিকে কিছু কিছু ঢুকে গেছে। এটা হচ্ছে আমাদের পিনোসাইটিক ফুসকা বলতেছে। অনেক ভিতরে যদি গভীর ইনডেপথ ঢুকে যায় তখন সেটাকে পিনোসাইটিক ফুসকা বলে। এটাকে বলতেছি আমরা পিনোসাইটিক ফুসকা। শেষ। এরপরে এখানে আছে আমাদের ভৌত গঠন। ভৌত গঠনের মধ্যে ডেনিয়েল এবং ডেভসন তারা একটা মতবাদ দিয়েছে, সেই মতবাদের নাম হচ্ছে আহ, ডেনিয়েল এবং ডেভসন এটা মতবাদ দিয়েছে, সেটা হচ্ছে স্যান্ডউইচ মডেল। ওকে। তো এই মডেল অনুসারে এখানে কয়টা লেয়ার থাকে? 2 স্তর বিশিষ্ট। এবং 2 স্তরের মধ্যে কি থাকে? প্রোটিন থাকে, লিপিড থাকে। দেখো 2টা স্তর, প্রত্যেক স্তর, এইটা একটা স্তর সেখানে প্রোটিন আছে লিপিড আছে, আবার আরেকটা স্তর সেখানে লিপিড আছে প্রোটিন আছে। মানে প্রোটিন থাকে বাইরের দিকে আর লিপিড থাকে ভিতরের দিকে। এই হচ্ছে কথাবার্তা। তারপরে আরো কিছু মডেল আছে, একটা মডেল না। নিচের কোনটি কোর্সজিলিন মডেল সম্পর্কে সত্য? এরকম আরো কিছু মডেল আছে। বেনসেন, লেনার্ড সিঙ্গার, তারপরে হচ্ছে রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথেসিস। ইউনিট মেমব্রেন হাইপোথেসিসকে এলপিএল মতবাদও বলে। তারপর আছে সিঙ্গার নিকলসন এর ফ্লুইড মোজাইক মডেল। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফ্লুইড মোজাইক মডেল, সেটাই মূলত পরীক্ষার জন্য লাগে। এখানে এলপিএল মানে কি? লিপিড প্রোটিন লিপিড, এইভাবে সজ্জিত থাকে। আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেল এটা প্রকাশিত হয় কবে? 1972 সালে। এস জে সিঙ্গার এবং নিকলসন এই দুইজন মিলে এই মতবাদটা দিচ্ছে। সালটা মনে রাখা ইম্পর্টেন্ট না। অনেক সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এগুলো আসে স্টুডেন্টদের আটকানোর জন্য। তো যুদ্ধের পরের বছরই এই দুইজন বিজ্ঞানী 1971 সালে যুদ্ধ করতে গেছিল, যুদ্ধের পরে তারা এটা আবিষ্কার করছে। আচ্ছা,
ফ্লুইড মোজাইক মডেল, এবং এই ফ্লুইড মোজাইক মডেলের অনুসারে ফ্লুইড কি আর মোজাইক কে? ফ্লুইড হলো লিপিড, মোজাইক হলো প্রোটিন। এটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। ওকে, তো লিপিড এবং প্রোটিন এর মধ্যে আমরা যদি চিন্তা করি একটা সমুদ্র, সে সমুদ্রের মধ্যে আইসবার্গ ভেসে আছে, তাহলে সমুদ্রের সাথে তুলনা করতে পারবো লিপিডের, আর হিমশৈলের সাথে চিন্তা করতে পারবো প্রোটিনের। এই মডেলটাকে বলা হয় আইসবার্গ মডেল। আইসবার্গ মডেল আর ফ্লুইড মোজাইক মডেল একই রকম আর কি। তো ফ্লুইড মোজাইক মডেলের আরেকটা নাম বা আরেকটা উপাধি বলতে পারো আইসবার্গ মডেল। ঠিক আছে, ওকে। তো পরীক্ষায় এটা ধরো একটা 3 স্টার টপিক, যে এইচএসসি বোর্ড পরীক্ষা অথবা তোমার প্রথম ফার্স্ট ইয়ারের যে পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে ফ্লুইড মোজাইক মডেল থেকে একটা 3 মার্কের প্রশ্ন বা 4 মার্কের প্রশ্ন আসতে পারে। তো এই ফ্লুইড মোজাইক মডেল অনুসারে তোমার এই ব্যাখ্যাটা লিখে দিতে হবে। এখন আসো ফ্লুইড মোজাইক মডেলের ব্যাখ্যাটা পড়ি। প্রথম কথা, ফ্লুইড মোজাইক মডেল অনুসারে কোষ ঝিল্লিকে আমরা 4টা লেয়ারে ভাগ করতে পারি বা 4টা পার্টে ভাগ করতে পারি। লেয়ার না, 4টা পার্টে ভাগ করলাম। একটা পার্টে আছে ফসফোলিপিড বাই লেয়ার, সেকেন্ড মেমব্রেন প্রোটিন, থার্ড ফুল, এখানে আছে গ্লাইকোকেলিক্স, ফোর্থ কোলেস্টেরল। আসো এখানে ফসফোলিপিড বাই লেয়ার। ফসফোলিপিড বাই লেয়ার অনুসারে এটা 2টা লেয়ার নিয়ে গঠিত, 2 স্তর বিশিষ্ট ফসফোলিপিড অণু নিয়ে গঠিত। আচ্ছা, প্রত্যেকটা ফসফোলিপিডের মধ্যে এক অণু গ্লিসারল থাকে, আর গ্লিসারলের সাথে 2টা নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ বা টেইল থাকে, এবং একটা পোলার ফসফেট মাথা বা হেড থাকে। ওকে, জিনিসটা হয়তো একটু বেঁচে যাইতেছো। ফসফোলিপিড মানে আসলে আমি কি বুঝাইতেছি? ফসফোলিপিড ইকুয়ালস টু ফসফেট প্লাস গ্লিসারল প্লাস 2 অণু ফ্যাটি অ্যাসিড। এই হচ্ছে আমার ফসফোলিপিড বাই লেয়ারের মধ্যে আছে। এর মধ্যে ফসফেটটা থাকে হেড হিসাবে, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড থাকে টেইল হিসাবে। এখানে যে আমরা হেড দেখতেছি, এই যে হেড, এই হেড মানে কি? ফসফেট। আর এখানে যে আমরা টেইল দেখতেছি, এই যে টেইল, টেইল মানে কি? গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। এই কথাটাই এখানে লিখছে। 2 স্তর বিশিষ্ট, 2 স্তর ফসফোলিপিড অণু নিয়ে গঠিত। ওকে, ফসফোলিপিডের মধ্যে গ্লিসারল থাকে একটা, গ্লিসারলের সাথে 2 অণু ফ্যাটি অ্যাসিড থাকে, এই 2টা মিলে হচ্ছে টেইল গঠন করে। আর মাথার মধ্যে ফসফেট হেড আছে। ওকে, এখানে কত পার্সেন্ট প্রোটিন আর কত পার্সেন্ট লিপিড পড়লা? শেষ। এরপর আসো মেমব্রেন প্রোটিন। এই চিত্র কিন্তু আঁকা লাগবে পরীক্ষায়, এটা তুমি আর পারো না পারো যেমনি হোক, এই চিত্র আঁকা শিখতে হবে। তারপরে মেমব্রেন প্রোটিন কয় ধরনের প্রোটিন আছে? ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। ওকে, কোথায় কোনটা থাকে এটা মুখস্থ। মেমব্রেন প্রোটিন গুলোর কাজগুলো একবার রিডিং দিবা। বিভিন্ন কিছু হিসেবে হেল্প করে, হরমোন, নিউরোট্রান্সমিটার, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, এগুলোর জন্য সে রিসেপ্টর হিসেবে কাজ করে। রিসেপ্টর মানে কি? গ্রাহক হিসেবে কাজ করে। যেমন ধরো কোনো হরমোন আমার সেলের মধ্যে প্রবেশ করবে, তখন সে রিসেপ্টর হিসেবে বা গ্রাহক হিসেবে কাজ করে হরমোনটাকে সেলের মধ্যে প্রবেশ করাবে। সেম ভাবে যখন কেউ বের হইতে যাবে, তখন তাকে বের হওয়ার জন্য হেল্প করবে। বিশেষ চ্যানেল, এই যে বের হওয়ার জন্য এগুলা থাকে, আর ঢোকার জন্য এগুলা থাকে। এরপরে এনজাইম হিসেবে কাজ করতে পারে মেমব্রেন প্রোটিনটা। অনেক কিছু আছে যে সেল মেমব্রেনের মধ্যে অবস্থিত। তো সেল মেমব্রেনের মধ্যে যেগুলো অবস্থিত, সেগুলোর জন্য সিনথেসিসের জন্য বা সেগুলো সংশ্লেষণের জন্য কে ভূমিকা রাখে? এই আমাদের মেমব্রেন প্রোটিনটা ভূমিকা রাখে। Done. এরপর আসো গ্লাইকোক্যালিক্স, থার্ড পার্ট। গ্লাইকোক্যালিক্স মানে হলো গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড। তাহলে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড দুইটাকে একসাথে বলে কি? গ্লাইকোক্যালিক্স। ওকে, এখন কথা হলো গ্লাইকোপ্রোটিন মানে কি ভাই? গ্লাইকোপ্রোটিন মানে গ্লাইকো আছে, গ্লাইকো মানে হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন মিলে তৈরি করে গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, এখানে গ্লাইকোপ্রোটিন আছে।
কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন মিলে হলো গ্লাইকোপ্রোটিন। আর গ্লাইকোলিপিড মানে কি ভাই? কার্বোহাইড্রেট ফর গ্লাইকো, আর লিপিড মানে ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিড আর কার্বোহাইড্রেট দুইটা মিলে হয় গ্লাইকোলিপিড। কার্বোহাইড্রেট আর প্রোটিন দুইটা মিলে হয় গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড দুইটা মিলে হয় গ্লাইকোকেলিক্স। এবং এরা কার্বোহাইড্রেট সবচেয়ে বাইরে কে থাকে? কার্বোহাইড্রেটের চেইন গুলা। ওকে, কারণ এই যে আমরা পড়লাম গ্লাইকোকেলিক্স, এই গ্লাইকোকেলিক্সটা কোষের শনাক্তকারী হিসেবে কাজ করে। কারণ এই গ্লাইকোকেলিক্সটাই হচ্ছে সবচেয়ে বাইরের লেয়ার। কোনো কোষ যখন আছে তখন আমরা এই গ্লাইকোকেলিক্স থেকে চিনতে পারবো এখানে গ্লাইকোকেলিক্স আছে, মানে এখানে ভিতরে একটা কোষ আছে। সবচেয়ে বাইরে যেহেতু থাকে, সুতরাং এটা হচ্ছে আমাদের তার সেল রিকগনাইজার হিসেবে কাজ করে। আর কোলেস্টেরল, কোলেস্টেরল তো নাম শুনছো অনেক বেশি। কোলেস্টেরল সাধারণত প্রাণী কোষের ঝিল্লিতেই বেশি দেখা যায়, তবে ব্যাকটেরিয়া কোষে থাকে না। ব্যাকটেরিয়া কোষও তো একটা প্রকৃত কোষ না হোক, কোষ তো। আমরা তো এখানে কোষের কোষ ঝিল্লি পড়তেছি, এখানে ব্যাকটেরিয়া কোষের মধ্যে এই কোলেস্টেরলটা থাকে না। উদ্ভিদ কোষে কম থাকে, বেশি থাকে কোথায়? প্রাণী কোষে। Okay. তো কোলেস্টেরল নিয়ে আমরা যখন অধ্যায় 3 পড়বো কোষ রসায়ন, সেখানে আলোচনা আছে বিস্তারিত। এখানে আর এগুলা অনেক আজেরা কথাবার্তা লিখছে, পরে সময় নষ্ট করার কোনো মানে হয় না, পরীক্ষাও আসবে না। তারপরে দেখা গেছে যে কোষ ঝিল্লিটাও, আমরা যখন প্রোটোপ্লাজম পড়ছি, প্রোটোপ্লাজমের মধ্যে এরা মুভ করতে থাকে। প্রোটোপ্লাজমের মুভমেন্ট আছে, যেটাকে আমরা আবর্তন বা সাইক্লোসিস বলছিলাম। সেম ভাবে কোষ ঝিল্লিরও মুভমেন্ট আছে। কোষ ঝিল্লির যে মুভমেন্ট সেটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, যেখানে প্রোটিন অণু এবং লিপিড অণু এরা মুভ করতে থাকে। তো এটা মুভমেন্টের নামটাই লাগে মেইনলি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। পরীক্ষার জন্য আবর্তন বা সাইক্লোসিস অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু ফ্লিপ ফ্লপ মুভমেন্ট জাস্ট নামটা জানলে হচ্ছে। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কোথায় ঘটে, অথবা কোষ ঝিল্লিতে কোন ধরনের মুভমেন্ট ঘটে। ওকে, ডান। কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান, এখান থেকে 3 নাম্বার পয়েন্টটা পড়বা। কারণ কোষ ঝিল্লি সবচেয়ে বেশি শুষ্ক ওজনের 75%ই লিপিড। শুষ্ক ওজন মানে কি? কোষ ঝিল্লি থেকে যদি তুমি পানিটাকে বের করে দাও, তাহলে যেটা থাকে সেটাই হচ্ছে শুষ্ক ওজন। তারপরে এই 75 ভাগ লিপিডের মধ্যে 5 ধরনের ফসফোলিপিড আছে। সবচেয়ে সরল ফসফোলিপিড হলো ফসফোটাইডিক অ্যাসিড। আর এছাড়া আরো জটিল ফসফোলিপিড আছে। এই ফসফোলিপিড টিপিড এগুলো না অধ্যায় 3 যখন পড়বা তখন অনেক ভালো করে বুঝতে পারবা এই কেমিক্যাল স্ট্রাকচার কি আছে। ফসফোলিপিড আপাতত নাম শুনে তো বুঝতে পারো, যেখানে নামের মধ্যে ফসফেট আছে আর লিপিড আছে, তাহলে লিপিডের সাথে হ্যাঁ, ফসফেট যুক্ত হলে ফসফোলিপিড। ফসফোলিপিড। ওকে, তাহলে ফসফোলিপিড আছে সবচেয়ে সরল টাইপের, যেটা সেটার নাম কি? ফসফোটাইডিক অ্যাসিড। আর জটিল তো আছে আরো 4 রকমের। তার মধ্যে সবচেয়ে বেশি থাকে কোনটা? লেসিথিন। এটা অর্ধেকের চেয়ে বেশি থাকে। এছাড়া পেঁয়াজের কোষের মধ্যে আরএনএ থাকে। পেঁয়াজের কোষের মধ্যে আরএনএ থাকে বিষয়টা এরকম না, পেঁয়াজের কোষের কোষ ঝিল্লিতে আরএনএ থাকে। ওকে, কোষ ঝিল্লির কাজগুলো একবার রিডিং দিবা, এমনিতে দেখলে বোঝা যায়। এর মধ্যে 7 নাম্বার পয়েন্ট, 6 নাম্বার পয়েন্ট আর 10 নাম্বার পয়েন্ট, এটা ধরো একটু গুরুত্বপূর্ণ। কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা, অলরেডি তোমাকে আমি মাইক্রোভিলাইটা দেখাইছি। মাইক্রোভিলাইটা কোথায় থাকে? এটা আমাদের অন্ত্রের মধ্যে বেশি থাকে, প্রায় 3,000 মতো থাকে একটা কোষে। মাইক্রোভিলাইয়ের কাজ কি? শ্বসনতল বৃদ্ধি করা। ডেসমোজোম, ডেসমোজোম এটা হচ্ছে একটা ইন্টারসেলুলার জাংশন। ইন্টারসেলুলার জাংশন, এখানে ডেসমোজোম আছে, এই যে দেখো। এখান থেকে দুইটা জিনিস দেখবা, একটা হলো ডেসমোজোম আর একটা হলো টাইট জাংশন। টাইট জাংশনটা এই বইয়ে নাই, কিন্তু আলিম স্যারের বই আছে। তো ডেসমোজোম যেটা, সেটা দিয়ে আসলে কি করে? এই ধরো একটা সেল, এই একটা সেল, দুইটা সেলকে একসাথে এডহিয়ার করে রাখে, মানে ধরো একটার সাথে আরেকটাকে লাগায় রাখে। যার কারণে সেলের মধ্যে যদি সংযোগ করে। কোনো ধরনের কম্প্রেস করো বা কোনো ধরনের চাপ আসে,
কোন ধরনের ফিজিক্যালি কোনোভাবে ড্যামেজ করার চিন্তা ভাবনা হয়, তখন এই সেল যাতে রেজিস্ট করতে পারে বা সেলটাকে নিজেকে নিজের শেপটাকে বজায় রাখতে পারে, সেই ধরনের একটা রেসিস্ট করার ক্ষমতা এটার মধ্যে আছে। এই জন্য এখানে ডেসমোজোমটা থাকে। ডেসমোজোম থেকে একটা জিনিসই পরীক্ষায় লাগে, সেটা হচ্ছে ডেসমোজোমের মধ্যে কি থাকে, ক্লোরোফাইব্রিল থাকে। ফেগোসাইটিক ভেসিকল, ফেগোসাইটোসিস নাম তো শুনছো। জি। কঠিন খাদ্য কণাকে আবর্তন করে দেহের মধ্যে গহ্বর সৃষ্টি করা, এবং গহ্বর সৃষ্টি করার যে প্রসেস তার নাম ফেগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস। আর ফেগোসাইটোসিসের মাধ্যমে যে ভেসিকলটা সৃষ্টি হয় তার নাম ফেগোসাইটিক ভেসিকল। ফেগোসাইটিস ছিল কঠিন পদার্থের জন্য, যদি সেটা তরল পদার্থের জন্য হয় তাহলে সেটা হবে পিনোসাইটিক। মনে রাখবা, তরল পদার্থগুলো আমরা পান করি, আর পান থেকে পিনোসাইট, এই জন্য পিনোসাইটিক আচ্ছা। ভেসিকল। তাহলে তরল পদার্থ সেম কেস, পিনোসাইটিক ভেসিকল সৃষ্টি করে এবং প্রক্রিয়াকে বলা হয় পিনোসাইটোসিস। আর টাইট জাংশনের কথা এখানে লিখে নাই। টাইট জাংশন মানে হচ্ছে দুইটা সেলকে একসাথে কানেক্টেড করে রাখে। ধরো এই দুইটা সেল কানেক্টেড করে রাখে, তাহলে এর মধ্য দিয়ে, এই যে সেলের মাঝখান দিয়ে কিছু জিনিস পাস হইতে পারবে না। যদি এরকম কোনো কিছু হয়, যেমন হুম। আমাদের ব্রেইন, ব্রেইনের মধ্যে একটা ধরো মাঝখানে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেল আর ব্রেইন যদি আমাদের এরকম হইতো যে ব্রেইনের সাথে ব্লাড ভেসেলের সরাসরি কানেকশন থাকতো, কোনো ধরনের আটকানোর কোনো সিস্টেম না থাকতো, মানে আমাদের ব্লাডের মধ্যে কোনো একটা খারাপ কিছু চলে গেল কোনো কারণে, কোনো ইনফেকশিয়াস এজেন্ট, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ব্লাডের মধ্যে যাওয়া কিন্তু খুবই সহজ। কিন্তু সেটা যদি সরাসরি ব্রেইনের মধ্যে চলে যায়, তাহলে এটা আমার বডির জন্য অনেক বেশি হার্মফুল। ব্রেইন কিন্তু খুব সহজে রিপেয়ার করতে পারে না। তো ব্রেইন, হ্যাঁ। ব্রেইনে কোনো কিছু গেলে মানে এটা আসলে খুব সেভিয়ার একটা জিনিস। তো ব্রেইনে যাতে না যেতে পারে এরকম ভাবে আমাদের টাইট জাংশন দিয়ে নিউরনের মধ্যে দেখা যায়। টাইট এই যে জাংশন। এই টাইট জাংশনটা দেখা যায়, তো টাইট জাংশনটা মেইনলি কোথায় দেখা যায়, নিউরনের মধ্যে। ব্রেইনের যে নিউরন গুলো আছে, নিউরন গুলো একটা সাথে আরেকটা টাইট জাংশনের মাধ্যমে কানেক্টেড আছে। তো এটা টাইট জাংশনের বিষয়টা কি, বিষয়টা হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে তাদের মধ্যে যাতায়াতকে প্রতিবন্ধক হিসেবে কাজ করে, যাতায়াত প্রতিবন্ধক হিসেবে কাজ করে, তাকে বলা হয় টাই জাংশন। সংখ্যা টংখ্যা আসবে না, আসলে এমসিকিউ আসবে। আর কোষ প্রাচীর কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য পড়বা, তেমন কিছু না। এখান থেকে 5 নম্বর পয়েন্টটা জাস্ট একবার রিডিং দিও। তারপরে আসছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আমরা আজকে অঙ্গাণু শুরু করব না, একটু পর্যন্ত জাস্ট পড়বো। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এখানে আছে ভৌত গঠন, মাতৃকা কি নিয়ে গঠিত, খুবই এগুলা তেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস কিছু না। সাইটোপ্লাজমের মাত্রিকা, যেখানে সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো ভেসে থাকে সেগুলোকে বলা হয় সাইটোপ্লাজমের মাত্রিকা। এটা হলো সাইটোপ্লাজমের ভিত্তি। এটার ইংলিশ নাম হচ্ছে সাইটোসল। বিজ্ঞানী এইচ লার্ডি প্রথম সাইটোসল শব্দটা নামকরণ করেন, দেখে সাইলোপ্লাজম বলা হয়। Okay. তো সাইটোপ্লাজমের মধ্যে দুইটা অঞ্চল আছে, একটা হলো এক্টোপ্লাজম আর আরেকটা হলো এন্ডোপ্লাজম। এক্টোপ্লাজমটা অপেক্ষাকৃত ঘন, কম দানাদার বহিঃস্থ শক্ত অঞ্চল, আর এন্ডোপ্লাজমটা কেন্দ্রস্থ, অপেক্ষাকৃত কম ঘন অঞ্চল। দেখো এন্ডো মানে ভিতরে, এই জন্য সেন্টারের মধ্যে থাকে। লাইক এটা যদি আমার এটা সাইটোপ্লাজম হয়, আর এখানে যেটা আছে সেটা হলো আমার এন্ডোপ্লাজম, কেন্দ্রের দিকে। এখানে যেগুলো আছে সেটা হচ্ছে এক্টোপ্লাজম। ওকে, ডান। তো এখানে সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি থেকে বেশি। সাইটোপ্লাজমের কাজগুলো একবার রিডিং দিবা, জাস্ট এখানে 3 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ, আর কিছু না। সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদান ও প্রকৃতি, সাইটোপ্লাজমের পানির পরিমাণ কতটুকু, এটা মুখস্থ, বাকিগুলো বাদ। সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা, বিপাক মানে কি, বিপাক মানে ভাঙন এবং গড়ন, অর্থাৎ কোনো কিছু ভেঙে ফেলা, যেমন গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপন্ন করা, এটাও বিপাকের অংশ। আবার অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি করা বা গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করা ইত্যাদি, অর্থাৎ কোনো কিছু তৈরি করা, বিপাকের অংশ। কোনো কিছু ভাঙা, দুইটাই বিপাকের অংশ। গড়া। এখন গড়া যে পার্টটুকু গঠনমূলক, এটাকে বলি আমরা উপচিতি, ইংলিশ হচ্ছে অ্যানাবলিজম। আর ভাঙার যে অংশটুকু, সেটার নাম জি। হচ্ছে অপচিতি, ইংলিশ হচ্ছে ক্যাটাবলিজম। এই এতটুকু জানা থাকলে আমাদের এই অংশটুকু থেকে হয়ে যাচ্ছে। আর প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের পার্থক্যটা একবার রিডিং দিই। আমাদের এতটুকু অংশ শেষ। নেক্সট ক্লাসে আমরা রাইবোসোম থেকে শুরু করব। রাইবোসোম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা। ঠিক আছে।